রাত তখন প্রায় ৮টার কাছাকাছি। জায়কি হসপিটাল থেকে ফিরেছে ৭টা ৪৫-এ। হাত মুখ ধুয়ে সোজা রুমে ঢুকে ২ বছরের ছেলে তার বাবা ফ্র্যাঙ্কলিনের বুকে ঘুমাতে দেখে মিষ্টি হেসে ওয়াশরুমে ঢুকে গেছে। গোসল করে ভেজা চুলগুলো শুকিয়ে এসে বসেছে। ছেলের কপালে পরপর চুমু দিতেই ফ্র্যাঙ্কলিন বলল, সব ভালোবাসা ছেলের জন্য বুঝি? জায়কি মিষ্টি হেসে বলল, তোমার জন্য কিছু আছে, তবে আগে ছেলের জন্য। হ্যাঁ, তোমার ছেলে তো আমার ভালোবাসার ভাগ বসাইছে। এমন কথাই জায়কি ফিক করে হেসে ছেলেকে কোলে নিতেই কাজের মেয়েটি নক না করে ঝড়ের গতিতে রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, আপা আপা গো, বাসায় ডাকাত আইছে গো আপা। জায়কি ফ্র্যাঙ্কলিন চমকে উঠে বলল, কি? হো আপা, আমি হাঁচা কইতাছি, আপনারে খুঁজতাছে, আপনি পালাই যান আপা। জায়কি আশ্চর্য হয়ে বলল, পালাবো কেন? দেখি সড়কে এসেছে দেখি। আপা গো, যায়েন না, ইয়া লম্বা কালো কালো জামা পরা লোকের হাতে বড় বড় গুলি। জায়কি কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে সামনে বাইরে বেরিয়ে আসে। জায়কি এসে কিছু বলার আগেই একটা গার্ড হাতের ফোন ধরিয়ে দেয়। জায়কি আশ্চর্য হয়ে তাকায় ফোনের দিকে। কিছু বলার বা জিজ্ঞাসা করার আগেই মুঠোফোন বেজে উঠল। সেখানে জলজল করছে বস নামটি। গার্ড রিসিভ করতে বললে জায়কি রিসিভ করতেই ভেসে এলো পরিচিত একটা কণ্ঠস্বর। জায়কি, রাইট নাও আমার গার্ডের সাথে হেলিকপ্টারে করে চলে আয়। আই নিড ইউর হেল্প। রাইট নাও মিন্স রাইট নাও, নয়তো তোর বর সহ তোরে তুলে নিয়ে আসবো। জায়কি কিছু জিজ্ঞাসা করার আগে ফোন কেটে গেল। সে হতবাক হয়ে তাকালো ফোনের দিকে, আশ্চর্য হয়ে বলল, জাঙ্কুক। ফ্র্যাঙ্কলিন ততক্ষণে বেরিয়ে এসেছে ছেলেকে কোলে নিয়ে। জায়কির মুখে জাঙ্কুকের নামটা শুনে চমকে উঠে বলল, জাঙ্কুক। জায়কি কিছুটা ভরকে গিয়ে বলল, আমাকে এখনই কোথাও যেন যেতে বলল, মাঠে হেলিকপ্টার আছে। ফ্র্যাঙ্কলিন আশ্চর্য হয়ে বলল, হেলিকপ্টার? জায়কি চিন্তিত মুখে বলল, হয়তো জাঙ্কুক কোনো বিপদে পড়েছে। ফ্র্যাঙ্কলিনের ভ্রু কুঁচকে গেল। জিয়ন জাঙ্কুক আর বিপদ? আরে, সে তো নিজেই বিপদকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তারপর তার সাথে কুস্তি খেলে। সে বিপদে এটা মানা যায়? ভাবনার বিষয়, সে বিপদে নাকি তার জন্য অন্য কেউ বিপদে। ফ্র্যাঙ্কলিনের ভাবনার মাঝে একজন গার্ড বলে, ম্যাম, আর 6 মিনিট। আপনি না গেলে আপনার হাজব্যান্ডকে তুলে নিয়ে যাওয়ার আদেশ আছে। জায়কি কিছুটা ভরকে গেল। সে ভেবেই নিল জাঙ্কুক বড় কোনো বিপদে পড়েছে, তাই দেরি না করে ফ্র্যাঙ্কলিনকে বলে ওই পোশাকেই তাদের সাথে গেল। এদিকে ফ্র্যাঙ্কলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলা তো যায় না, জিয়ন জাঙ্কুক যা জিনিস, আর কিডন্যাপ করতে তো সে এক্সপার্ট। ফ্র্যাঙ্কলিনের এখনও সেই 4 বছর আগের ঘটনা মনে আছে। ফ্র্যাঙ্কলিনের সাথে জায়কির সম্পর্ক ছিল 6 বছরের, সেই ইন্টার থেকেই সম্ভবত। ফ্র্যাঙ্কলিন ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু জায়কি ছিল এক মন্ত্রীর মেয়ে। জায়কির সাথে তার আকাশ পাতাল পার্থক্য হলেও দুজন দুজনকে খুব ভালোবাসত, আর আজও খুব বেশি ভালোবাসে। জায়কি তখন মেডিকেলের শেষ বর্ষে। জায়কির বাবা বিয়ে ঠিক করছে তখন এক মন্ত্রীর ছেলের সাথে। জায়কির সাথে ফ্র্যাঙ্কলিনের সম্পর্ক কিছুতেই মানবেন না তিনি। ফ্র্যাঙ্কলিন তখন একটা ব্যাংকে কর্মরত ছিল। সমবয়সী হওয়ায় দুজনের কেউই ফিনান্সিয়ালি ভাবে নিজের পায়ে দাঁড়ায়নি। ফ্র্যাঙ্কলিন সবাই একটা চাকরিতে ঢুকেছে। ফ্র্যাঙ্কলিন জায়কির বাবার কাছে গিয়ে অনেক বোঝায়, মিনতি করে, কিন্তু তিনি কিছুতেই মেয়েকে গরিব করে তার সাথে বিয়ে দিবেন না। তারপর ক্ষমতার জোরে তার চাকরিও বাতিল করে দেয় তিনি। আর জায়কিকে হুমকি দেয়, বিয়ে না করলে ফ্র্যাঙ্কলিন আর ওর পরিবারকে মেরে ফেলবে। ফ্র্যাঙ্কলিন জায়কির বাবার হুমকিতে তখন মা বোনকে নিয়ে গ্রামে গিয়ে উঠেছে। ছোট বোন আর মাকে মেরে ফেলার হুমকি দেয় জায়কির বাবা। ফ্র্যাঙ্কলিন সেদিন বুঝেছিল ক্ষমতা কি। মা আর ছোট বোন ছাড়া তার আর কেউ ছিল না, তাই ওদের কথা ভেবে নিজের জানকে কোরবানি দিয়ে ফিরে এসেছিল গ্রামে। জায়কির বিয়ের দিন কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল ফ্র্যাঙ্কলিন। এই দিনটার পর তার তিলে তিলে ভরা ভালোবাসার মানুষটা হয়ে যাবে অন্যের, এটা ভাবতেই শতখান টুকরো হচ্ছিল তার হৃদয়। তাই ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। কিন্তু সে তো আর জানতো না তার জীবনে ফেরেশতার মতো হাজির হবে জিয়ন জাঙ্কুক। সেদিন ফ্র্যাঙ্কলিন ছিল বেহুশ, তবে ঘুমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ পিটপিট করে খুলতে বুঝতে পারলো পুরো পানিতে ডুবিয়ে রেখেছে তাকে। ফ্র্যাঙ্কলিন শ্বাস নেওয়ার জন্য ছটফট করতেই তাকে বের করা হয় পানির মধ্য থেকে। ফ্র্যাঙ্কলিন শ্বাস নিতে নিতে পিটপিট করে তাকালো আশেপাশে। সে কোথায় সেটা বুঝতে বেশ সময় লাগলো তার। ঘুমো ঘুমো ঢোলো ঢোলো চোখে বোন সানা আর মায়ের কান্নার শব্দে ততক্ষণে মস্তিষ্ক সচল হলো। টেনে টুনে চোখ খুলে তাকাতেই বোন সানা কেঁদে কেঁদে বলল, ভাইয়া, আমাদেরকে কিডন্যাপ করে তুলে এনেছে এরা, আমাদের বাঁচাও। ফ্র্যাঙ্কলিনের মস্তিষ্ক তখনও পুরোপুরি সচল না। ঠিক তখনই ভেসে এলো কারো ভরাট কণ্ঠে বলা কথা,
এই লিন, এই হাদারামকে বিয়ের সাজে রেডি কর। শালা ভালের ভালোবাসা, ভালোবাসা মাই ফুট। একজন ঘুমের ওষুধ খায় মরছে তো আরেকজন চাহ বাল। ফ্র্যাঙ্কলিন এমন কথায় চোখ খুলে তাকালো নীল চোখ যুক্ত রাগে গজগজ করতে থাকা শক্তিশালী সুদর্শন যুবকের দিকে। আশ্চর্য হলেও সত্য, ফ্র্যাঙ্কলিন সেদিন হাঁ হয়ে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে সেই মুহূর্তে তার সাদা কোরিয়ার নায়ক লাগলো। বয়স হয়তো তার সমান বা ছোটই হবে, তবে জিম করা বডি ফিটনেস, উচ্চতা আর অধিক সুদর্শন হওয়ায় নজর আটকে গেল তার। ফ্র্যাঙ্কলিনের হুঁশ ফিরল সানার কান্না দেখে। ফ্র্যাঙ্কলিন জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকালো। স্কুল ড্রেস পরনে তার পাশে বসে কাঁদছে বোন সানা। সানার কান্না দেখে বোনকে আগলে নিল সে। মৃদু স্বরে জানতে চাইল সে এখানে কিভাবে, কি হলো। সানা কেঁদে কেঁদে বলল সে আর ওর বান্ধবী স্কুল থেকে ফুচকা খেয়ে ফিরছিল। হুট করে কয়েকটা গাড়ি কোথা থেকে এসে তাদের ঘিরে ধরল। দুজনের ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো, কারণ যারা ঘিরে ধরেছে তাদের সবার হাতে বন্দুক ছিল। দুজন এক স্কুল ড্রেস পরা ছোট মানুষ। তখন ওদের মাঝে থেকে একজন বলল, তোমাদের মধ্য থেকে ফ্র্যাঙ্কলিনের বোনকে? সানা ঘাবড়ে গিয়ে খামচে ধরল বান্ধবীকে। সানা জানে তার ভাইয়ের প্রেমিকার বাবা তাদেরকে মেরে ফেলতে চায়। ছোট সানা দৌড়িয়ে নিল, এরাই তারা। ভয়ে ভয়ে সানা কিছু বলার আগেই পাশ থেকে মেয়েটি মানে সানার বান্ধবী বলে উঠল, আমি আমি সানা, আমাকে মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন। সানা চমকে উঠে তাকালো প্রিয় বান্ধবীর দিকে। সে সবটা বলেছে তাকে, আর আজ তাকে বাঁচাতে নিজেকে কোরবান করছে। সানা তখন বলল, মিথ্যা বলছিস কেন? আমি সানা, আমি, ও সানা না। না না, আমি সানা। কথাটা বলেই ও ফিসফিস করে বলল, ওরা তোকে মেরে ফেলবে সানা, তার চেয়ে আমাকে মেরে ফেলুক, আমার তো আর কেউ। এই তোরা দাঁড়িয়ে কি করছিস? জলদি তুলে আন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল দেখছিস? লিন হকচকিয়ে বলল, বস, মেয়ে দুইটা নিজেকে সানা মানে ফ্র্যাঙ্কলিনের বোন দাবি করছে, কি করব বস? মেরে দে, দুইটাকেই মেরে দে, আপদ বিদায় হোক। পেছন থেকে কারো এমন কথায় মেয়েটি ভয়ে ভয়ে বলল, ওকে ওকে মারবেন না প্লিজ ভাইয়া, আমাকে আমাকে মেরে ফেলুন। আমি বলছি তো আমি সানা, তবে মরার আগে আমি একটা কথা বলতে চাই, ভালোবাসা কোনো অন্যায় না। ফ্র্যাঙ্কলিন ভাইয়া জায়ুকে আপুকে ভালোবাসে, এতে কোনো অন্যায় নেই, কিন্তু আপনারা ওদের দুজনকে এভাবে আলাদা করে কখনো ভালো থাকবেন না। এত বড় পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ ভালোবাসা পায়। এই মেয়ে, এই তোর ভাষণ শুনতে চেয়েছি আমি, আমাকে একদম ভালোবাসার জ্ঞান দিবি না। এইটুকু মানুষ, এত ভালোবাসা বুঝিস? কয়টারে ধরে এই বয়সে নিজেরে বিলাইছিস, শালার ভালোবাসার কথা বলিস? ছোট মানুষ ছোট থাক, নয়তো মুখের থেকে হাত চলবে দেখিস। মেয়েটি ভয়ে ভয়ে অবুঝ গলায় বলল, বিলাবো কেন? ভালোবাসা কি বেলানো যায়? এটা কি মসজিদে পাওয়া ফ্রি লাড্ডু নাকি? এই চুপ, বেশি কথা বললে পেছন থেকে সব কয়টা বুলেট গেঁথে দেব। এই লিন, যা করার জলদি কর, নয়তো দুটোকেই মেরে দে। লিন জাঙ্কুকের কথায় পাংশুরের মুখে গুলি দাগ করতেই মেয়েটি সানার হাত ধরে দৌড় দিল, কিন্তু কয়েক কদম যেতেই একটা শক্তপোক্ত হাত মেয়েটির হাত ধরে ফেলল। মেয়েটি ভয়ে সানার হাত ছেড়ে বলল, সানা পালা। সানা ভয়ে আতঙ্কে কয়েক কদম যেতেই গুলির শব্দে থেমে যায়। পেছনে ফিরতেই দেখতে পাই প্রাণপ্রিয় বান্ধবীকে ঢলে পড়তে। সানা চিৎকার করে উঠল, ভি। ভি নামের মেয়েটি ঝুলে আছে এক প্রকার, কারণ তখন জাঙ্কুক শক্ত করেই ধরে আছে মেয়েটির ডান হাত। সানা কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, ভিকে ছেড়ে দিন ভাইয়া, ও আমার বান্ধবী ভি, আমি 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 সানা, আমি। সানা কাঁদতে কাঁদতে প্রিয় বান্ধবীকে বারবার ডাকছে, এই ভি, এই ভি, উঠ না, উঠ। মরার মতো সানার কান্না শুনে রেগে কড়া গলায় বলল, এই মরার মতো কাঁদছিস কেন? মরেছে ও, শুধু বেহুশ হয়েছে ভয়ে। বালের সাহস, এখন সাহস দেখানো শেষ। বলেই রেগে কতক্ষণ পর তাকালো ঝুলন্ত ভি নামক মেয়েটার দিকে। কাঁধে স্কুল ব্যাগ সহ ঝুলে আছে মেয়েটা। ঝুলন্ত ভিকে কিছুক্ষণ দেখে জাঙ্কুক জোরে হাতের টান দিতেই ছিটকে এসে পড়লো জাঙ্কুকের বাহুতে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে ধাক্কা দিতে যাবে, তার আগেই সানা চেঁচিয়ে বলল, ভাইয়া ওকে ধাক্কা দিবেন না প্লিজ, একটু কষ্ট করে ধরে রাখুন, ও ব্যথা পাবে। কিন্তু জাঙ্কুক সে কি আর কারোর কথা শুনে? নিজের থেকে আলাদা করার জন্য যেই ধাক্কা দিতে যাবে অমনি পাশ থেকে লিন বলল, বস, জায়ুকি ম্যাম হাতের রক কেটে ফেলেছে। জাঙ্কুক বিরক্ত হয়ে আনমনেই এক হাতে জড়িয়ে ধরল ভিয়ের কোমর ব্যালেন্স রাখার জন্য। ভিয়ের ছোট দেহখানা জাঙ্কুকের গায়ে পড়ার সাথে সাথেই জাঙ্কুকের ভ্রু কুচকে গেল। জাঙ্কুক কি মনে করে ধরে রাখা কোমর ছেড়ে দিতেই ভি নামক মেয়েটা পড়ে গেল নিচে। জাঙ্কুক অদ্ভুতভাবে মেয়েটার দিকে কিছুটা সময় তাকিয়ে লিনের উদ্দেশ্যে বলল, লেডি গার্ড এনে মেয়েটাকে বাড়ি দিয়ে আই, খবরদার যদি কোনো পুরুষ ওকে ছুঁয়েছে তো।
লিন আশ্চর্য হয়ে তাকালো পড়ে থাকা নিথর মেয়েটার দিকে। কফি কালার বোরকা পরনে ছোট একটা মেয়ে। কিসে হবে? 6-7-এ পড়ে হয়তো। মুখে মাস্ক পরে আছে, চোখ বন্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তোকে হাবলার মতো হা করে থাকতে বলেছি? জলদি ফ্র্যাঙ্কলিনের বোনকে তুলে নিয়ে আয় বলেই নিজের গাড়িতে বসতেই গাড়ি ধীরে ধীরে আড়াল হয়ে গেল। লিন বসের কথা অনুযায়ী কাজ করে সানাকে নিয়ে ফিরল। পথিমধ্যে মেয়েটার মরা কান্না তাকে বিরক্ত করলেও কিছু বলল না। ফ্র্যাঙ্কলিন সবটা শুনে কিছু বলার আগেই দুজন ছেলে এসে ফ্র্যাঙ্কলিনকে পাঞ্জাবি পরিয়ে দিল। হতভম্ব ফ্র্যাঙ্কলিন অবাক হয়ে দেখে গেল সবটা। এরপর গাড়িতে করে তুলে নিয়ে আসলো জায়কুদের বাড়ি। হতভম্ব হয়ে যাওয়া ফ্র্যাঙ্কলিন তখনও বুঝলো না কিছু। চারদিকে লোকজন, কিন্তু একদম স্তব্ধ পরিবেশ। স্টেজে চোখ যেতেই দেখলো কারো গায়ে হেলিয়ে বধূবেশে বসে আছে তার প্রাণপ্রিয়া মেয়েটি। বিয়ের বাড়ির এমন অবস্থা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সে। কাজী সাহেব, বিয়ে শুরু করেন। হতভম্ব ফ্র্যাঙ্কলিন আরও হতভম্ব হলো যখন কাজীর মুখে বরের জায়গায় তার নামটা শুনল। একটা মেয়ে এগিয়ে এসে ফ্র্যাঙ্কলিনের হাত ধরে টেনে নিয়ে এলো জায়কির কাছে। জায়কিকে ধরে বসা মহিলাটি উঠে তাকে জায়গা করে দিল বসার জন্য। ফ্র্যাঙ্কলিন খেয়াল করলো হাতে ব্যান্ডেজ করা জায়কির দিকে। বুকের ভেতর ছ্যাট করে উঠল। লোক সমাগম ভুলে শক্ত করে জড়িয়ে ধরল জায়কিকে। জায়কি দুর্বল শরীর নিয়ে কেঁদে উঠল। এরপর বিয়ে শেষ হতেই জাঙ্কুক এসে দাঁড়ালো মন্ত্রী নবাব খানের সামনাসামনি। জাঙ্কুককে দেখে মন্ত্রী কিছুটা ঘাবড়ে গেল। জাঙ্কুক একটা চেয়ারে বসে বলল, ইন ফিউচার আপনি যদি ওদের মধ্যে ঢুকে ভিলেন হওয়ার চেষ্টা করেন তো আমি ভুলে যাব আপনি আমার আব্বুর বন্ধু। ইউ নো হু আই এম? জিয়ন জাঙ্কুক, ভিলেনের চেয়েও বড় ভিলেন আমি। কথাটুকু শেষ করে জাঙ্কুক এবার উঠতে উঠতে বলল, তাছাড়া আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না, আশা করি মনে রাখবেন। মন্ত্রী নবাব খান এমন শান্ত হুমকি শুনে কিছু বলার সাহস পায় না। কথায় আছে না, পোলা তো নয় যেন আগুনের গোলা। আসলেও তাই। এইটুকু বয়সে যদি এত পাওয়ার এই ছেলে থাকে, তবে ধনাঢ্য জিয়ন বাড়ির ছেলে জিয়ন জাঙ্কুক। টাকা আর পাওয়ার সম্পর্কে ধারণা আছে তার, তাই আর কিছু বলার সাহস করলো না। তাছাড়া জিয়ন জাঙ্কুক সম্পর্কে যা শুনেছিল আজ নিজের চোখে দেখে নিল। পুরো বিয়ে বাড়ি তার তাণ্ডবে স্তব্ধ হয়ে আছে, বাড়ি ভরা মানুষজনে, অথচ সবাই নিশ্চুপ। জাঙ্কুক বিরক্ত হয়ে এগিয়ে গেল জায়কির দিকে। জায়কি ফ্র্যাঙ্কলিনের গায়ে হেলিয়ে বসে আছে। হাতের রক কাটায় রক্তকরণ হয়েছে অনেক, শরীর বেশ দুর্বল। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছুটে আসে ইউনো। এই, তোর বিয়ে শেষ? জায়কি সহ সবাই অবাক হয়ে তাকালো পাঞ্জাবি পরা সুদর্শন ইউনোর দিকে। ইউনো হাঁপাতে হাঁপাতে বলল, থাম থাম, আমি একটু দম নিয়ে নি। কাজী কই? কাজী সাহেব ভয়ে ভয়ে বলল, আমি এখানে বাবা। ইউনো আশেপাশে তাকিয়ে দেখতে পেল পেছনে কাচুমাচু মুখে বসে আছে কাজী। ইউনো হেসে বলল, বিয়ে শুরু করেন। কার বিয়ে বাবা? কেন, এই যে বর বউ বসে আছে। বিয়ে তো শেষ। কি? এই, তুই আমাকে ছাড়াই বিয়ে করে নিলি? জায়কি ক্লান্ত গলায় বলল, তুই যেহেতু আমার বর না, তাই তোকে ছাড়াই বিয়ে করেছি। শালার বন্ধুত্ব বলে কিছু আছে? এই জাঙ্কুক বলে আশেপাশে তাকাতেই অবাক হলো। প্রায় সবারই দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের লোকজন। ইউনো অবাক হলেও বিড়বিড় করে বলল, সেই একখান বন্ধু। বাপরে, মানুষ এই বয়সে প্রেম করে, আর এ ক্ষমতার লড়াই করে। তোলে এবার বিদায় হ, বিয়ে আর ভাগ্যে নেই। জায়কি মিষ্টি আসলো। তিনজন তিন জায়গায়, আজ কয়েক বছর পর, কিন্তু বন্ধুত্ব ঠিকই আছে। ফ্র্যাঙ্কলিন সেদিন অবাক হয়ে দেখছিল এমন বন্ধুত্ব। সে কখনো ভাবেনি জিয়ন জাঙ্কুক স্বয়ং তাদের সাহায্য করবে। বিয়ে হতেই এরা গিয়ে ওঠে জাঙ্কুকের বাসায়, কিন্তু সেটা জিয়ন বাড়ি না, জাঙ্কুকের বাড়ি। এরপর কিছুদিন থেকে মা জায়কি আর বোনকে নিয়ে বাড়ি জমায় ঢাকা থেকে রাজশাহী মামার কাছে। সেখানে থেকে ছোট একটা চাকরি করে কোনো মতে সামলে নেয় জীবনটা। যদিও জাঙ্কুক সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আর সাহায্য নেয়নি তারা। জাঙ্কুক এই সাহায্যের প্রতিদান কখনো দিতে পারবে কিনা তারা জানে না। এরপর ধীরে ধীরে সবটা ঠিক হয়। গ্রামের জমি বিক্রি করে আবারও ঢাকায় ব্যাক করে। সেখানে একটা ফ্ল্যাট কেনে। তার চাকরি হয় ব্যাংকে অফিসার পদে। জায়কির চাকরি হয় ডক্টর হিসাবে বেসরকারি মেডিকেলে। সানার পড়াশোনার জন্য মা রাজশাহীতে থেকে যান। এরপর তাদের জীবন আলো করে আসে তাদের ছেলে। এই তো চলছে জীবন। ফ্র্যাঙ্কলিন ভাবনা থেকে বেরিয়ে আসে রিহানের কান্নার শব্দে। ছেলেকে সামলাতে সামলাতেই ওর খাবার তৈরি করে নেয় সে। হেলিকপ্টারের আওয়াজ তুলে 7 মিনিটে পৌঁছালো ফুলতলি গ্রামে খোলা মাঠে। সেখানে ইউনো আগে থেকেই উপস্থিত। হেলিকপ্টার থেকে নেমে আসে জায়কিকে দেখে ইউনো এগিয়ে এলো। সবটা জানাতে জানাতে গাড়ি করে 2 মিনিটে চলে এলো মির্জা বাড়িতে।
জায়কি সবটা শুনে স্তব্ধ হয়েছিল, শুধু কোনো কিছু বলেনি। গাড়ি থেকে নেমে মির্জা বাড়ির ভিতরে যেতেই মজনু মিয়া রূপে জাঙ্কুককে দেখেই জায়কি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা জাঙ্কুক, তাও এমন বেশে। জাঙ্কুক জায়কিকে এভাবে তাকাতে দেখে এগিয়ে এসে মৃদু গলায় বিরক্তি নিয়ে বলল, বালের মতো তাকিয়ে আছিস কেন? শোন, রাতে বউয়ের আশেপাশে যেন কেউ না থাকে, সেই ব্যবস্থা করে যাবি। কথাটুকু শেষ করে বেরিয়ে গেল জাঙ্কুক। জায়কি এখনো হতভম্ব, অবাক। বেচারির অধিক শখকে এখন মাথা ঘুরে উঠল। এসব মানা চাই? এটা জাঙ্কুক? মায় আল্লাহ! এরপর জায়কি তেকে চেক আপ করে। জ্বরে কাহিল মেয়েরা। মায়াবী মুখটাই স্পষ্ট বোঝা যাচ্ছে জ্বরের কোপে মেয়েটির অবস্থা। তাড়াতাড়ি ইনজেকশন পুশ করে জায়কি। জাঙ্কুক বিয়ে করেছে ফ্যাংলেন। ও, এই কি বললা? বিয়ে আর জীবন জাঙ্কুক? জায়কি এসে সবটা বলতেই ফ্যাংলেনও খানিকটা শকড হয়ে গেল। একটা ছবি তো আনতে পারতে। তোমার কথা শুনেই আসলে দেখতে ইচ্ছা করছে সে কে। তবে যাই বলো, পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে এমন একজনই দরকার ছিল। জায়কি কিছু বলল না, সে এখনো শকড। জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে ঘুমিয়ে আছে। তের কাছে গিয়েই তার মেজাজ চটে গেল। তাৎক্ষণিক কল লাগালো জায়কিকে। জায়কি সবে মাত্রই চোখটা লেগে এসেছে, তখনই তীব্র গতিতে বেজে ওঠে ফোন। তীব্র গতিতে বেজে ওঠা ফোনের দিকে তাকিয়ে দেখলো ঝলঝল করছে জাঙ্কুক নামটি। জায়কি ফোন রিসিভ করতে ভেসে এলো। এই এই বালের ডক্টর হয়েছিস? আমার বউয়ের শরীর এত গরম হয়ে আছে কেন? কি বালের ওষুধ দিয়েছিস? জায়কি হতভম্ব হয়ে বলল, সকালের আগেই জ্বর ছেড়ে যাবে, ওষুধের ইফেক্ট হতে তো দিবি। ওষুধের ইফেক্ট হওয়া পর্যন্ত কি আমি জেগে থাকবো? ঘুমাবো না নাকি? জায়কি অবুঝ গলায় বলল, জেগে থাকবি কেন? তুই ঘুমা, বাল ঘুমা। বউয়ের শরীর জ্বলন্ত লাভার মতো জ্বলছে, আমি ঘুমাবো কোথায়? ওর শরীর জড়িয়ে ধরা যাচ্ছে? জায়কি জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওর জ্বর হয়েছে ভাই। ও তো তোকে আনলাম কেন? আমার মুখ দেখার জন্য? তোকে এত খরচ করে আনলাম বউকে ঠিক করে দিতে, অথচ আমার বউয়ের শরীর জ্বলন্ত লাভার নেই জ্বলছে। শান্ত হ আগে তুই, শান্ত হ মই ফুট। বউকে জড়িয়ে ধরতে পারছি যে শান্ত হব? তোরা সব আমার শান্তির দুশ্মন। আমি শান্তি না পেলে তোদেরকে শান্তি পেতে দেবো আমি? হ্যাঁ, এইসবের পেছনে কে দায়ী? আমি তোকে বলেছি আগে পিছে হিসাব কর। বাল, তাড়াতাড়ি বল কি করব? তোকে এটা আমার বলে দিতে হবে? তুই না, দেখ বেশি বকে রাগাস না, বল কি করব? ওর মাথায় জল পটিয়ে দে, পারলে হাত পা ঠান্ডা পানি দিয়ে মুছিয়ে দিস। জায়কি কিছু বলার আগে ফোন কেটে গেল। ফোন কাটতেই জায়কি অবাকের উপর অবাক হয়ে বলল, এই ছেলে এতটা ডেসপারেট কবে থেকে হলো? মেয়ে দেখলেই তো ঘৃণায় তাকায় না পর্যন্ত, আর আজ? আল্লাহ, এই দিনও দেখতে হতো আশা করিনি আমি। ফ্র্যাঙ্কলিন কিছুটা হতাশ হয়ে বলল, আহারে বেচারি মেয়েটা, তোমার ভয়ানক বন্ধুর ভয়াবহ রোমান্সে বেচারি বেঁচে থাকলেই হলো। তখন রাত 12টা বাজে। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে চোখ খিচে বন্ধ করে টের গলা থেকে কিছুটা নিচে অবধি ভেজা কাপড় দিয়ে মুছে দিল। মোছার সাথে সাথে গায়ে কম্বল টেনে দিয়ে অস্থির হয়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতর ধরফর করছে, শরীরে গরম হয়ে আসছে। জাঙ্কুক বড় বড় শ্বাস নিতে নিজেকে শান্ত করে হাত রাখলো টের কপালে। কপালে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। শরীরে জ্বর কিছুটা কমেছে। জায়কের কথা মতো আধা ঘন্টার বেশি সময় নিয়ে জলপট্টি দিয়েছে। জাঙ্কুক তার কথা রেখেছে। সে নিজে শান্তি পাচ্ছিল না, তাই জায়কিকেও শান্তিতে ঘুমাতে দেয়নি। একটু পরপর ফোন করে জ্বর কমছে না কেন বলে বলে বকাবকি করছে। জায়কি বারবার বলেছে জলপট্টি দিতে। অধৈর্য জাঙ্কুক তেয়ের শরীরে তাপমাত্রা না কমায় রেগে গেছে বেশ কয়েকবার। তপ্ত মেজাজে জায়কিকে হুমকি দামকি দিতেও পিছুপা হয়নি। শেষে জায়কি তেয়ের শরীর মুছিয়ে দিতে বলেছে। জাঙ্কুক তাই করেছে। হাত পা মুছিয়ে দিলেও তেয়ের শরীর থেকে ওড়না সরাতেই তেয়ের মৃদু কম্পিত শরীর তাকে অস্থির করে তুলেছে। পুরুষালী সত্তা জেগে উঠেছে তার, রক্ত গরম করে তুলেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। জাঙ্কুকের সাহস হয়নি এই নারীকে ছোঁয়ার। কোনো মতে গলাটুকু মুছে সরে এসেছে। আল্লাহর অসীম রহমতে তেয়ের শরীর কিছুটা শীতল হয়েছে। জাঙ্কুক একটা চেয়ার টেনে বসে আছে তেয়ের পাশে। জ্বরে ফ্যাকাশে মুখখানার দিকে বেশ কিছুক্ষণ ধরে মনোমুগ্ধের মতো চেয়ে আছে। বিশেষ কোনো সৌন্দর্য আছে কি? তবুও তার কাছে এত সুন্দর লাগে কেন? জাঙ্কুক আনমনেই গেয়ে উঠল, কবি লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমি কাছে হার মেনে যাই যেন সবই। সাজের বেলায় রাঙা গোধূলি
বর্ষাকালের ভরা নদী তোমার রূপের কাছে হার মেনে যাই যেন সবই। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বরষা নও, নও তুমি পাহাড়ি ঝরনা আয়না, তুমি হৃদয়ের আয়না। চারদিকে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। জাঙ্কুক চারদিকে একবার তাকিয়ে বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে থাকা ছোট্ট বিড়াল ছানার দিকে তাকালো। সারা রাত তাকে অশান্তিতে রেখে নিজে শান্তিতে ঘুমিয়েছে। তের জ্বর ছেড়েছে অনেক আগেই। জ্বর ছাড়ার পর ঘেমে একাকার হয়ে যাওয়া থেকে খুব যত্ন করে ঘাম মুছিয়ে দিয়েছে জাঙ্কুক। তেও আরাম পেয়ে জাঙ্কুকের বুকে চেপে চেপে নিজের জায়গা করে ঘুমিয়েছে। জাঙ্কুক অনেকক্ষণ পর থেকে ছেড়ে বিছানা ছাড়লো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বউয়ের দিকে আর না তাকিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে এলো। এই এক রোগ হয়েছে তার, বউ কাছে থাকলে সব বলতে বসে সে। তাই আর তাকালো না। সারা রাত দেখেও এই মনকে ভরাতে পারলো না সে। জাঙ্কুক দোতলা সিঁড়ি বেয়ে নিচে আসতেই কেউ জাঙ্কুকের হাত টেনে ধরলো। জাঙ্কুক পেছনে ফিরে তাকাতেই দেখলো ইউনা বেগম। জাঙ্কুক ঘুরে তাকাতেই উনি চিন্তিত মুখে বলল, এখন কেমন আছে আমার নাতিটা? জ্বর কমেছে, নাও শি ইজ ওকে। আচ্ছা হনো, তুমি পেছনে চাপা দরজা দিয়ে বাইরে যাও, নামজুন উঠেছে, অজু করবার গেছে, যাও যাও। জাঙ্কুক মুচকি এসে দু কদম হেঁটে আবার ফিরে আসে। জাঙ্কুককে আসতে দেখে ইউনা বেগম চিন্তিত মুখে বলল, কি হয়েছে? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, থ্যাঙ্কস আমাকে বিশ্বাস করার জন্য। ইউনা বেগম হেসে বলল, বয়স তো কম হলো না জামাই, এই ইউনা মানুষ চিনবার ভুল করে না। এখন যাও যাও, নামজুন আবার আয়সা পড়ব। জাঙ্কুক যদিও এসবে ভয় করে না আর না কারো পরোয়া করে, শুধু ওই একটা বউকেই বর্তমানে পরোয়ার লিস্টে রেখেছে, তাই না চাইতেও করতে হচ্ছে। জাঙ্কুক পেছনে দিয়ে বাইরে বেরিয়ে গেল। ইউনা বেগম মুগ্ধতায় হাসলো, তার চোখ চিকচিক করছে পানিতে। অভাগী নাতনিটা এবার হয়তো ভালো থাকবে। সময়টা তখন তপ্ত দুপুর। গ্রামের সবাই এই সময়টাতে ভাত ঘুম দেয়। ক্লান্ত শরীর খাওয়ার পর আরাম চাই। মির্জা বাড়িতেও দুপুরের খাবার পর যে যার রুমে আরাম করছে। তের জ্বর কমেছে, সকাল থেকেই বেশ ভালো অনুভব করছে সে। দুপুরে গোসল করে খেয়ে লম্বা চুলগুলো শুকাতে ব্যালকনিতে বসে আছে সে। পাশেই ছোট একটা টেবিল ফ্যান রাখা, যাতে বাতাসে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। ইউনা বেগমই রেখে গেছে চুল শুকানোর জন্য। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো বাধাহীন উড়ে চলেছে, এতে বিন্দুমাত্র মনোযোগ নেই তার। তে উদাস মনে তাকিয়ে আছে দূর আকাশে। কালকে জেদের বসেই জ্বর নিয়ে অনেকক্ষণ গোসল করার ফল এই মারাত্মক জ্বর। সে চায় না তার শরীরে পরপুরুষের ছোঁয়া থাকুক, তাই তো জেদের বসে জ্বর নিয়েই গোসল করেছিল কাল। গোসলের পর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই ধুমিয়ে জ্বর এসেছে। এত পরিমাণ জ্বরের তাপে তের কোনো জ্ঞান ছিল না, কিছুই মনে ছিল না তার। তবে সকাল হতেই মজনু মিয়ার গুণগান শুনেছে সবার মুখে, বিশেষ করে দাদি। সে তো পারে না মজনুর তারিফে পুল গঠন করবে। সবার কথা মতো রাতে যখন জ্বরের তাপে জ্ঞান হারালো, তখন মজনু কোথা থেকে ডাক্তার হাজির করেছে, আর ডক্টরের ওষুধের কারণেই নাকি সে সুস্থ হয়েছে। তবে তের কেন জানি মনে হচ্ছে রাতে কেউ তার পাশে ছিল, মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, কপালে ঠান্ডা কিছু অনুভব করছিল। সবটা কি তার মনে ভুল? কারণ দাদি তো বলেছে রাতে কেউ ছিল না তার পাশে। ডক্টর নাকি মানা করেছে কাউকে তার পাশে থাকতে, এতে নাকি বাকিদেরও ভাইরাস ফেভার হয়ে যাবে। তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আকাশের দিকে তাকিয়ে দেখলো সূর্য মামা তপ্ত আগুন বের করছে। তে আকাশের থেকে দৃষ্টি সরিয়ে বাগানের দিকে তাকাতেই নজরে এলো বিশাল দেহি লোকটাকে। ছোট কুটিরের একটা বাঁশের খাম্বার সাথে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে তাকিয়ে আছে তার দিকে। বাঁশের চালা আর মজনু মিয়ার মাথা প্রায় ছুঁই ছুঁই। তপ্ত এই রোদে লোকটা দাঁড়িয়ে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মজনুর দৃষ্টিতে মুক্ততা হলেও তের ঘৃণার দৃষ্টি সরিয়ে নাই সে। তার কাছে মজনু শুধু একটা ঘৃণিত ব্যক্তি। যে পুরুষ খুন করে, যে পুরুষ নারীকে বিনা অনুমতি ছুঁয়, সে ঘৃণার যোগ্য নয় কি? অবশ্যই ঘৃণার যোগ্য। সে ঘৃণা করে এই পুরুষকে। এদিকে জাঙ্কুক ওরফে মজনু তের মুখ ফেরানো দেখে হাসলো। স্পষ্ট দেখেছে তের চোখে ঘৃণা। কেন জানি এই দৃষ্টি তাকে প্রভাবিত করলো। খারাপ লাগলো কি হয়তো। পরক্ষণে জাঙ্কুকের মেজাজ খারাপ হলো। ঘেমে চুপচুপে হয়ে থাকা শরীরটা নিয়ে সোজা চলে এলো মির্জা বাড়িতে। এখন দুপুর সবাই ঘুমে, তাই কেউ সেভাবে খেয়াল করলো না। সিঁড়ি বেয়ে উঠে বিনা অনুমতিতে ঢুকে গেল তের রুম। তে তখনও ব্যালকনিতে বসে আছে। হঠাৎ চুলে টান পড়তে পেছনে ঘুরতেই দেখলো ফ্যানের বাতাসে কিছু চুল ঢুকে গেছে। চলন্ত ফ্যানের সাথে চুল পেঁচিয়ে গিয়েছে। তে হাত বাড়িয়ে ফ্যান বন্ধ করার আগেই কেউ ফ্যান বন্ধ করে দিল। সাথে সাথেই থমকে বলল, যে জিনিস সামলাতে পারবেন না সেটা রাখবেন কেন? বলেই ফ্যানটা ধরে তের কাছে নিয়ে এলো। চিন্তিত মুখে চুলগুলো দেখে বলল,
ভাবতে পারছেন কতগুলো চুল পেঁচিয়ে গেছে, কতখানি চুল কাটতে হবে? দেন কোথায় থাকে আপনার? তে অবাক হয়ে তাকালো মজনুর দিকে। মজনুর প্রতিটি কথায় স্পষ্ট অধিকার ফুটে উঠেছে। তের কেন যেন মনে হয় মজনু আপন কেউ। তাৎক্ষণিক আবার নিজেকে বোঝাই, সে অন্য কারো বিবাহিত বউ, আর মজনু পরপুরুষ। যতই তার কেয়ার করুক তবুও সে পরপুরুষ। তে সবটা ভেবে রেগে উঠে দাঁড়াতেই চুলে টান পড়ায় ব্যথায় কুকিয়ে উঠল। মজনু তাৎক্ষণিক উঠে তার কাছে এগিয়ে এলো, রাগী গলায় বলল, এই মেয়ে, সমস্যা কি আপনার? দেখছেন চুলগুলো পেঁচিয়ে গেছে, একটু শান্ত হয়ে বসুন। একদম দূরে থাকেন আমার থেকে, চলে যান বলছি। লজ্জা করে না একটা মেয়ের রুমে বিনা অনুমতিতে ঢুকতে? চাকুক দাঁতে দাঁত চেপে বলল, মেয়ে যখন এমন খামখেয়ালি হয় তখন বিনা অনুমতিতেই ঢুকতে হয়। এখন শুধু শান্ত হয়ে দাঁড়ান। তে জেদ দেখিয়ে বলল, না দাঁড়াবো না, ছাড়ুন আমার চুল। বলেই চুল টান দিতেই ব্যথায় আরো কুকিয়ে উঠল। চাকুক হুট করেই রেগে তের একদম কাছে এসে গা ঘেঁষে দেওয়ালে চেপে ধরলো তাকে। এক হাতে থেকে বুকের সাথে মিশিয়ে ধরলো, অন্য হাতে ফ্যান ধরে আছে। এরপর শান্ত স্বরে হুমকি দিয়ে বলল, আমি একদম ভালো মানুষ নয় ব্ল্যাক রোজ, একদম ভালো না। আমার পছন্দের কিছুর সামান্য আঁচড়ও আমি সহ্য করব না। আপনার চুল আমার পছন্দ। চুলের গ্রান মারাত্মক পছন্দ, নেশার চেয়েও নেশাময় আপনার চুলের গ্রান। আর আমার যা পছন্দ তার ক্ষতি আমি হতে দেই না। তাই না আপনার চুলের কোনোটাই ক্ষতির সম্মুখীন হবে না, কারণ দুইটাতেই আসক্ত আমি। এবার যদি নড়চড় করেন তো ফলাফল ভালো হবে না। তে জাকুকের ওরফে মজনুর কথায় অবাক হয়ে তাকায়, কিন্তু তবুও এমন কাছে আসায় আর এমন হুমকি শুনে দমে যায় না। শক্তি খাটিয়ে সরাতে চাইলে জাকুক আবারও চেপে ধরলো দেয়ালে। তের দম বন্ধ হয়ে এলো। শক্তিশালী পুরুষের শরীরের নিচে চাপা পড়ে নড়াচড়াও করতে পারছে না সে, তবুও তের দমে যায় না। রেগে কামড় দেয় জাকুকের বুকে। জাকুক দাঁতে দাঁত চেপে সহ্য করে, তবুও থেকে এক চুলও ছাড়ে না। এর মাঝেই শোনা যায় নামজনের কথার আওয়াজ, হয়তো কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে এসেছেন। তে চমকে উঠে জাঁকুককে সরাতে চাইলে জাঁকুক বিরক্ত হয়ে এক টানে গ্রিলের পর্দা টেনে দেয়, যাতে দুজনকে এভাবে নিচে থেকে দেখা না যায়। তে ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল। শব্দ নিচে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, আপাতত চুপ থাকাই ভালো। তাছাড়া ওষুধের ইফেক্টের কারণে চোখ বন্ধ হয়ে এসেছে। মানসিক আরামের জন্য ঘুম দরকার, তাই ওষুধের সাথে ঘুমের ওষুধও আছে। মনোযোগ দিয়ে ফ্যান থেকে চুল ছাড়াচ্ছে জাঁকুক। থেকে চেপে ধরায় তে শান্ত হলেও এখন একদম নড়চড় করছে না দেখে জাঁকুক তের দিকে তাকিয়ে দেখলেও তে ঘুমিয়ে পড়েছে। দাঁড়ানো অবস্থায় থেকে ঘুমিয়ে যেতে দেখে হেসে ফেলল জাঁকুক। মুখটা নিচু করে ঠোঁট ছোঁয়ালো কপালে। এক হাতে থেকে ধরে নিচে পেতে রাখা মাদুরে বসে পড়লো। দেয়ালে ঠেসে থেকে বুকের উপর শুয়ে দিল। ফ্যানটা নিচে রেখে থেকে ভালোভাবে শোয়ালো বুকের মাঝে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে মিনি একটা কেচি বের করে ধীরে ধীরে চুলগুলো ছাড়িয়ে দিতে লাগলো। অতি সাবধানে করার কারণে বেশ সময় লাগলো। তুমি আমাকে তে খালামণির কাছে যেতে দিচ্ছ না কেন বলো জেতুন? ইউনা বেগম ইয়ানার কথাই হেসে বললেন, তোমার ওখানে যাওয়া লাগবো না দিদি ভাই, তোমার খালামণির জ্বর হয়েছে, তাই খালামণি ঘুমাচ্ছে, আমি দেখে আসি। না না দাদি ভাই, তোমার যাওন লাগবো না, আমি অহনি দেখে আইছি। তে ঘুমাই, তুমি যাও, বাগানে তোমার নানু আছে, খেল লগে খেলা করো। আচ্ছা। তের ঘুম ভাঙলো মাগরিবের আজানের আগে। আলমোড়া ভেঙে উঠে বসতেই চট করেই তখনকার ঘটনা মনে পড়লো। আশেপাশে তাকিয়ে মজনুকে পেল না। সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে পাশে তাকিয়ে দেখলো একটা কাগজ, সেখানে লেখা, আমার শরীরের সুবাস আপনাতে থাকবে ব্ল্যাক রোজ, কারণ আপনার মাঝেই আমি, আপনাদেরই আমি। তবে ভুলেও একই ভুল দুইবার করবেন না। আবার গোসল করার কথা তো চিন্তাতেও আনবেন না, ফলাফল খুব ভালো হবে না, বিলিভ মি। তে দীর্ঘশ্বাস ফেলে খেয়াল করলো আসলেও করা একটা পারফিউমের ঘ্রাণ আসছে তা থেকে। তে বিরক্ত হলো, সব পারফিউম কি একেবারে গায়ে ঢেলেছে নাকি? এত কড়া ঘ্রাণ বের হয় কেন? তে উঠে কাপড় বদলিয়ে নিল। এখন গোসল করে আবার জ্বরের সম্মুখীন হতে চায় না সে। রাতের খাবার সবাই একসাথেই খেতে বসেছে, বাদ যায়নি মজনু মিয়াও। তের মুখের রুচি নেই, তাই চাচি তার জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে দিয়েছে, সেটাই নেড়ে চেড়ে খাচ্ছে সে। জাঁকুক খাওয়ার ফাঁকে ফাঁকে তের নুডলস খাওয়া দেখছে। ঠোঁটের সাথে চামচের ছোঁয়া দেখতে বিরক্ত লাগছে তার। চামচের প্রতিও রাগ হচ্ছে তার। কেন বারবার তার বউয়ের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে? এটা তো তার ব্যক্তিগত অধিকার। শেষ পর্যন্ত কিনা জীবন জাঁকুক চামচকেও হিংসা করছে, এসব ভাবা যায়? আর বউটা এমন কেন বাল? চামচের প্রতি এত ইন্টারেস্ট কেন? মুখে দিলে বেরই করতে চাইছে না। চামচ কি খাবার জিনিস? জাঁকুক এবার নিজের ভাবনার প্রতি বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, গলা দিয়ে এইভাবে খাবার নামানোরই বা কি আছে? পানি ঢোক গিললেও গলায় বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে গলায় নিজের ঠোঁট দাবিয়ে চুমু খেতে। নিজে এসব করে আমাকে সিড ওয়েস করলে দোষ নাই, আর আমি কিছু করলেই দোষ? স্যার
জাঙ্কুক এবার পোশাকের দিকে তাকিয়ে দেখলো পোশাক বদলে নিয়েছে। অনেকদিন নিজের পছন্দের পারফিউম ব্যবহার করেনি সে, অন্য করা পারফিউম ব্যবহার করেছে যাতে কড়া ঘ্রাণ বের হয়। জাঙ্কুক ছোট একটা নিঃশ্বাস নিয়ে ক্লান্ত হয়ে আসা তেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। জ্বরে শুকিয়ে যাওয়া মুখটাও দেখতে মায়াবতী লাগছে। তে মজনুর তাকানোর ব্যাপারটা বুঝতে নড়ে চড়ে বসলো। কেউ যদি বিষয়টি খেয়াল করে তাহলে কি মনে করবে? আল্লাহ। একটু পরেই তে উঠে প্লেট নিয়ে গিয়ে বসলো সোফায়। মজনুর চাহনি তার অস্বস্তি বাড়াচ্ছে। সে চায় না এই বিষয়ে কারণ নজর পড়ুক। জাঙ্কুকের খিটখিটে মেজাজ আরো বিগড়ে গেল। বউ কেন উঠে গেল? ইচ্ছে তো করছে গিয়ে এক থাপ্পড় দিতে। ডাইনিং টেবিলে চলেছে আলোচনা সভা। সিউজনের নাতি মাহিরের 6তম জন্মদিন উপলক্ষে সবাইকে দাওয়াত করেছে। সেটা নিয়ে চলছে দীর্ঘ আলোচনা। আলোচনার এক পর্যায়ে এসে থামলো। তের এসবে কোনো মনোযোগ নেই, তার ভাবনায় চলছে অন্য কিছু। এভাবে চুপচাপ এইসব তো মেনে নেওয়া যাবে না।